অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রতারণা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাস্তায় মায়েদের নামতে হচ্ছে, এইটা দেখার পরও যদি এই সরকারের মহিলা মন্ত্রীরা বা মহিলা বিধায়করা চুপ থাকেন, তাহলে বুঝবো তারা আদৌ মহিলাদের ভালো চান কিনা। যারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলেছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে মা আছে, আজকে মারা কিন্তু রাস্তায়। আমার আপনার বাড়ির মায়েরা রাস্তায়, মাদেরকে রাস্তায় নামাবেন না। মাদের রাস্তায় না বলে কিন্তু ফল ভালো হয় না। গোটা বিশ্বে যুগ যুগ ধরে মহিলাদের উপর প্রতারণা করে কেউ টিকতে পারেনি, এই সরকারও টিকতে পারে না। দেখুন ফেসবুকগুলোতে মহিলারা দিচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ব্যবস্থা করুন, নয়তো পৌরসভাতে বুঝিয়ে দেবো। বিজেপি তৈরি থাকুন, পৌরসভাতে কিন্তু এই মহিলারাই আপনাদের মুখে গোবর লেপে দেবে, আপনাদের গোবর ভক্ত গোবর লেপে দেবে। ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় বুলডোজার পার্টি শুধু বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আর মানুষের কাছে প্রত্যাখ্যান হওয়ার ভয় পাচ্ছে বলেই কিন্তু দেখুন প্রথমত গুন্ডা দমন আইন নিয়ে মিথ্যা কথা বলেছে। গুন্ডা দমন আইনটা পাশই হয়নি। শুভেন্দু অধিকারী গলার সেরা ফুলিয়ে হাউজাদারির দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন গুন্ডা দমন আইন ব্যবস্থা নেব, অথচ গুন্ডা দমন আইনটা মহামান্য রাজ্যপাল সেই ফাইলটা ফিরিয়ে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সই করেননি। তাহলে দেখুন যেখানে মুখ্যমন্ত্রী তিনি হাউসের বলা বিধানসভার স্ট্রাকচার অনুযায়ী বিধানসভার লিডার হচ্ছে মুখ্যমন্ত্রী, একজন লিডার বিধানসভা দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, তাহলে সেই রাজ্যে তার সরকার কীভাবে চলবে আপনারা বুঝে নিন। ভুল করছেন। আজান নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে একটা কমিউনিটিকে নিয়ে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে আমরা তো মুসলিমদের ভোট পাইনি, তার জন্য ভাববো কেন? এটা মুখ্যমন্ত্রী বলা সাজে, কিন্তু সংবিধানের শপথ করে এসেছে, যদিও বিজেপি সংবিধানটা মানে না। একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে এসছেন, সংবিধানের শপথ নিয়ে বলেছেন আমি সবার মুখ্যমন্ত্রী থাকা মুখ্যমন্ত্রী বলতে পারেন কোনো বিশেষ কমিউনিটির ভোট আমার দরকার নেই, কোনো বিশেষ কমিটির জন্য কিছু করবো না। এটাই তো সবচেয়ে সংবিধান বিরোধী কথা। আমি তো বলবো এটা সবচেয়ে দেশ বিরোধী কথা। বিজেপি দেশ বিরোধী কথা বলে, কিন্তু কংগ্রেস পার্টি অফিসে বন্দে মাতরমের 4টে লাইনের বাইরের লাইন না গেলে দেশ বিরোধী বলা হয়। এটা ইতিহাস জানে না, ভূগোল জানে না, বাংলা জানে না, সাহিত্য জানে না। আসলে বিজেপি হচ্ছে গণ্ডমূর্খের দল বলে এক গণ্ডমূর্খ অমিত মালব্যকে দল তাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা মাথায় রাখবেন। বাঙালি তো স্মৃতি ভালো নয়। বাঙালি যদি মনে থাকে 2014 সালে কোনো একজন বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো একজন বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে। তারা যারা বলেছিল বা যাদেরকে বলেছিল আমরা কেউ সেটা ভুলিনি। সুতরাং বিজেপি যে 15 লক্ষ টাকা আপনার কারো অ্যাকাউন্টে ঢুকে যাবে আমার জানা নেই, আপনারা কেউ সরকারি চাকরি পেয়েছেন বলে আপনি না আপনাদের পাশে কেউ সরকারি চাকরি পেয়েছে বলে জানা নেই। সুতরাং এটা প্রথম থেকে কথা ছিল বিজেপি এটা ভারতীয় জুমলা পার্টি। তা ভারতীয় জুমলা পার্টি দেওয়া প্রতিশ্রুতি মানুষ রাখবে কি করে? অন্নপূর্ণা টাকা ঢুকবেই না, কারণ ওই যে যারা 15 লক্ষ টাকার জুমলাটা মনে রেখেছে, আমি বলবো আমাদের রাজ্যের অন্নপূর্ণাদের 15 লক্ষ টাকা না পাওয়ার জুমলাটা মাথায় রাখুন, আর অন্নপূর্ণা ভান্ডারের দুঃখটা ভুলে যান। এই ভান্ডার আপনাদের কোনোদিনও পূরণ হবে না, কারণ এখন বিজেপি বলছে আমরা বাছাই করে কি সৎ বেছে নাকি আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। আচ্ছা কে সৎ বাঁচবেন? যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন নারদা ছাড়া আমার কোনো চুরির কোনো ভিডিও সামনে আসে না, এত সৎ আমাদের মুখ্যমন্ত্রী, প্রচণ্ড সৎ মুখ্যমন্ত্রী। তা ওই সৎ মুখ্যমন্ত্রী বাঁচবেন কারা অসৎ? এই তো ঠকবাস্তে গা উজাড় হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসবে না, কারণ হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার তো ভোটের একটা চমক ছিল। 4 তারিখ ভোট পেরিয়ে গেছে, ভোটে চলে এসছে, 5 বছর বাদে ভোট আছে, মাঝখানে ভোট হয়। আর কিছু চুরি না, ইভিএম চুরিটা তো করাই যাবে রে ভাই। 4,000 ইভিএম তো পুরানো হয়ে গেল, ইভিএম চুরি করে ক্ষমতায় আসবে। দেখুন বিজেপি কোনো পরিস্থিতি রাখে না, কারণ বিজেপি জানে যে আমাদের কিছু না হোক আমাদের ইভিএম বন্ধু আছে, কিছু না হোক আমাদের জ্ঞানেশ কুমারের মতো একজন আছে, ভ্যানিশ কুমারের মতো, সরি ভ্যানিশ কুমার একজন ভ্যানিশ কুমার আমাদের আছেন, যিনি সব কিছু ভ্যানিশ করে দিয়ে বিজেপিকে ভোটে যেতেন। সে ভ্যানিশ কুমার আর ইভিএম যতদিন থাকবে ততদিন বিজেপি প্রতিশ্রুতি দরকার নেই। ইভিএম আর ভ্যানিশ কুমারকে দিয়ে বিজেপি ভোটে জিতবে। তাই অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে কিনা আমার দুঃখ লাগে কি জানেন তো, আজকে বাড়ির অন্নপূর্ণাদের বাড়ির লক্ষ্মী জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে। এটা কেন হবে? এটা লজ্জা। আর আমি সেই সমস্ত মহিলাদের বলবো, বাড়ির মহিলারা আপনারা তো থাকেন, বাড়ির সামনে দয়া করে লিখে রাখুন, কুকুর হইতে সাবধানের মতো লিখে রাখুন বিজেপি হইতে সাবধান। অন্নপূর্ণা ভান্ডারের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বিজেপি হইতে সাবধান। এই বিজেপি কোনো প্রতিশ্রুতি রাখেনি, কোনো প্রতিশ্রুতি রাখে না, এবং প্রতিশ্রুতি রাখতে জানে না। কারণ ওই যে বললাম অস্ত্র তো দুটোই, ভ্যানিশ কুমার আর ইভিএম। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রতারণা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাস্তায় মায়েদের নামতে হচ্ছে, এইটা দেখার পরও যদি এই সরকারের মহিলা মন্ত্রীরা বা মহিলা বিধায়করা চুপ থাকেন, তাহলে বুঝবো তারা আদৌ মহিলাদের ভালো চান কিনা। যারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলেছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে মা আছে, আজকে মারা কিন্তু রাস্তায়। আমার আপনার বাড়ির মায়েরা রাস্তায়, মাদেরকে রাস্তায় নামাবেন না। মাদের রাস্তায় না বলে কিন্তু ফল ভালো হয় না। গোটা বিশ্বে যুগ যুগ ধরে মহিলাদের ওপর প্রতারণা করে কেউ টিকতে পারেনি, এই সরকারও টিকতে পারবে না। স্কুল ঠিক করো অভিযানে কখনো জনতা পার্টির নেতারা গিয়েছিলেন, কিন্তু মার খেয়ে ফিরে আসতে হলো জয়পুরে। আসলে দেখুন ককরোচ জনতা পার্টিকে বিজেপি ভয় পাচ্ছে তো, কারণ বুঝেছে ককরোচ যতই তারা বলুক আমরা হিট মারবো, আমরা ভ্যানিশ মারবো, বুঝতে পেরেছে মানুষ কিন্তু বিজেপির জন্য হিট আর ভ্যানিশ আর বার্নলটা রেডি করে রেখে দিয়েছে। 2029-এ হিট, বার্নল আর ভ্যানিশ দিয়ে কিন্তু বিজেপিকে ভ্যানিশ করে দেবে। তাই বিজেপি এখন ভয় পাচ্ছে। শুধু আপনি ককরোচ পার্টি দেখুন, দেখছি আপনি ককরোচ দেখুন, কংগ্রেস দেখুন, সবাইকে দেখুন। কালকে দেখলেন রাহুল গান্ধী কীভাবে বাধ্য হয়ে একটা বিরোধী দলনেতা তাকে বাধ্য হয়ে বসে রাস্তায় অবস্থান করে তাকে এফআইআর করাতে হলো।
কি না ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে, প্যালেটগুলি দিয়ে ছাত্রদের মেয়েরা অন্ধ করে দেওয়া হয়েছে কার্যত। তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাহুল গান্ধীকে রাস্তায় দাঁড়াতে হলো। আসলে সরকার যখন স্বৈরাচারী হয়ে যায়, সরকারের রাষ্ট্র ব্যবস্থার যিনি প্রধান তিনি যখন নিজেকে স্বৈরাচারী শাসক ভাবতে শুরু করেন, তখন যা যা করার তাই করছেন, জুমলা করছেন। আমি দেখুন একটা কথা আমি বলি, আজ বিজেপি বলে না আমি হিন্দুত্বের পার্টি, আমি তো বলবো সবচেয়ে বেশি হিন্দুদের যদি কেউ লুট করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। আমি সনাতনী ছেলে, আমি হিন্দুর ছেলে। আমি প্রশ্ন করতে চাইছি, আমার ধর্মের যিনি পুরুষোত্তম রাম, সেই রামের মন্দিরের 3,300 কোটি টাকা কে লুট করলো, কেন লুট হলো? জবাব দেবে বিজেপি? কেন একের পর এক মন্দির লুট করা হচ্ছে? আসলে বিজেপি এতদিন মানুষকে ব্যবহার করেছে লুট করতে, এখন বিজেপি এই ধর্মীয় স্থানগুলোকে ব্যবহার করছে পয়সা লুটের একটা পাত্র হিসাবে। আপনি লজ্জা করছে না? বিজেপির একটা লোক কথা বলেছেন যে পুরুষোত্তম রামকে তারা পুজো করছে। আজকে আমি দেখলাম গতকালকে দিল্লি প্রেস ক্লাবের সামনে নরেন্দ্র মোদীকে পুরুষোত্তম রাম সাজিয়ে পুজো করা হলো। ভক্তরা সব চুপ, নাকি তাদের গোবর মাথায় পড়ে পড়ে তাদের মাথা ব্লক হয়ে গেছে? আজকে লজ্জা লাগছে যে আজকে নরেন্দ্র মোদীকে যে লোকটা উঠতে বসতে মিথ্যে কথা বলে, সেই উঠতে বসতে মিথ্যে কথা বলে একটা মানুষকে, পুরুষোত্তম রামের যে লোকটা পুরুষোত্তম রাম, তার দেহাবের সঙ্গে তার মাথাটা বসিয়ে রামের পুজো করা হচ্ছে। হিন্দুরা চুপ। আমি দেখুন প্রথমেই বলেছিলাম বিজেপি দলটা হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করতে এসেছিল, এরা হচ্ছে হিন্দুত্বের ফেরিওয়ালা। যেমন আপনার বাড়িতে হকাররা আসে, ট্রেনে দেখবেন হকাররা বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, বিজেপি ঘুরে ঘুরে হিন্দু ধর্মটা বিক্রি করে। তাই হিন্দুদেরকে বলবো, যদি বাঁচতে চাও। যাদবপুরে এবিভিপির তাণ্ডব, অপরদিকে শ্রমিক ভট্টাচার্য বলছে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, পারলে মুখ্যমন্ত্রী এবিভির পক্ষে অ্যাকশন নেই, কি বলবেন? অবশ্যই তো নেওয়া উচিত। এবিপি তো শুনেছি এবিপি নাকি বিজেপির সংগঠন নয়। আসলে দেখুন বিজেপি একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। বিজেপি মার্কেট থেকে ফ্ল্যাগ কিনছে, মার্কেট থেকে গেরুয়া ফেটে কিনছে, গুন্ডাগিরি করাচ্ছে, আর পরের দিন তাদের কোনো নেতা বলছে না না ওরা তো আমাদের কেউ নয়, আমাদের মাথায় ফেটটি বেঁধে আমাদের গেরুয়া আবির, আমাদের গেরুয়া পতাকা নিয়ে তারা তাণ্ডব করেছে, আমরা কিন্তু ওদের সঙ্গে নেই। গতকালকে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন তো, আজকে কেউ একজন অ্যারেস্ট হয়েছে? যারা কালকে সন্ত্রাস করলো, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুর এমব্লেমটাকে পায়ের তলায় ভেঙে দিল, তাদের কেউ গ্রেপ্তার হয়েছে? ফেসবুকে তো দেখা গেছে কোন ছাত্র বা কোন ছাত্রী এমব্লেমের উপর দাঁড়িয়ে। দেখুন যাদবপুরে এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়ে ঢুকতে হয়, এবিপি সেকালে পাঁচিল টপকে যাদবপুরে পড়াশোনা করতে ঢোকা যায়। কী পড়াশোনাটা হচ্ছে কি গুন্ডামির পড়াশোনা, বাতেলা দিয়ে লাভ নেই। দেখুন এই সরকার বাতেলাবাজ সরকার, এটা ভারতীয় বাতেলাবাজ পার্টি। এই ভারতীয় বাতেলাবাজ পার্টিকে বলো বাতেলা অনেক হয়েছে। যদি সত্যি শ্রমিক ভট্টাচার্য মনে করেন যে কাল যাদবপুরে ভুল হয়েছে, আমি বলবো শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে কর্মীরা কোড আনকোড গুন্ডারা গিয়ে যাদবপুর ইউনিভার্সিটি তছনছ করেছে, ছাত্র পরিষদ এসএফআইয়ের পতাকা পুড়িয়েছে, তাদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দেখাক। যদি না করতে পারেন দয়া করে মিডিয়ার সামনে মিডিয়ার টিআরপি নিতে বড় বড় বাতেলা শ্রমিক ভট্টাচার্য দেবেন না। দিলীপ ঘোষ বলছে যে তৃণমূলের আমলে একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেত, এখন তাই তারা আন্দোলন করছে মহিলা। তো এই তার সরকার বলেন সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, তার সংকল্পপত্র তো বলা ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, তখন কি বলা ছিল সবাইকে দেবো না? দিলীপবাবু ঠিকই বলেছেন। আসলে দিলীপবাবু অভ্যস্ত, দিলীপবাবুর এইসব মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তো দিলীপবাবু মিথ্যাটা ভালো জানেন। দিলীপবাবু শুনলাম কাল এখানে নিজে 5-10-এর মধ্যে 5 নাম্বার দিয়ে দিয়েছে। যাক ভালো লাগলো, দিলীপবাবু বুঝতে পেরেছেন যে তিনি মানে ফার্স্ট ক্যাটাগরি ছাত্র নয়, তিনি টাই 2-এ পাস করেছেন, মানে তার দপ্তর টাই 2-এ পাস করেছে, 5 তাই 10-এর মধ্যে 5 পেয়েছেন। এরকম ফেলটু ছাত্ররা এই ধরনের কথাই বলবে। দিলীপবাবু ভালো সকালে মর্নিং ওয়াক করছেন, করুন, দয়া করে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে প্রতারণা করে রাস্তায় মহিলাদের নামাবেন না। বলতে সবাই টাকা পাবে না, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তারাই পাবে। তাহলে ভোটগুলো ফেরত দিক না। আরে এই ক্রাইটেরিয়াতে ওরা ভোট চেয়েছিল, ভোট পেয়েছিল মহিলাদের, যেটা আমাদের এইটা ক্রাইটেরিয়া, আমরা 1,500 টাকার বদলে আমরা 3,000 টাকা দেবো। তাই এখন বলুন ভাই সবাইকে দেবো না, যারা যারা ভোটটা দিয়েছে ভাই আমার সঙ্গে ক্রাইটেরিয়া ম্যাচ করেনি। আপনার সঙ্গে ধরুন আপনি আর মোবাইলটা কিনলেন, আপনার সঙ্গে মোবাইলের ক্রাইটেরিয়া না ম্যাচ না করলে মোবাইলের ফেরত টাকাটা ফেরত নিয়ে নেবেন। তো বিজেপিও তাই, ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, ভোটটা ফেরত দিয়ে দাও, গিয়ে টাটা বাই করে চলে যাও, কারণ তোমরা তো জনতার ভোটে আসোনি, তোমরা 4,000 ইভিএম পুড়িয়ে এসছো। আসলে আমি আবার বললাম বিজেপি জানে আমাদের হাতে দুটো অস্ত্র, একটা হচ্ছে ভ্যানিশ কুমার, একটা হচ্ছে ইভিএম চোর। সুতরাং ইভিএম চোর, ভোট চোর বিজেপি এগুলো বলবেই, এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই। আমি আবার বললাম মহিলারা দেখুন ফেসবুকগুলোতে মহিলারা দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যবস্থা করুন, নয়তো পৌরসভাতে বুঝিয়ে দেবো। বিজেপি তৈরি থাকুন, পৌরসভাতে কিন্তু এই মহিলারাই আপনাদের মুখে গোবর লেপে দেবে, আপনাদের গোবর ভক্ত গোবর লেপে দেবে। মুখ্যমন্ত্রী বলছে যে এই তৃণমূলের আমলে লক্ষ্মীর ভাণ্ডার পুরুষরা পেত 3 লাখ। আচ্ছা তখন মুখ্যমন্ত্রী তৃণমূলে ছিলেন না, তখন মুখ্যমন্ত্রী জানতেন না, এই তৃণমূলের শুভেন্দু অধিকারী জানতেন না, মন্ত্রী জানতেন না যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে? শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট, তৃণমূলে থাকা ক্যাবিনেট এতগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন, সেচ মন্ত্রী ছিলেন, তারপরে হচ্ছে পরিবহন মন্ত্রী ছিলেন, আর একাধিক পোর্টফোলিও ছিল। কোনো ক্যাবিনেট মিটিংয়ে একটা ক্যাবিনেট মিটিংয়ের মিনিটস দেখাতে পারবেন যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূলের সমস্ত চুরির বিরুদ্ধে প্রতিবাদ করে আমি বেরিয়ে যাচ্ছি?
একবারও বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পুরুষরা পাচ্ছেন? কোনো ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন মুখ্যমন্ত্রীকে, সাবেক মুখ্যমন্ত্রীকে, পূর্বতন মুখ্যমন্ত্রীকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রতিবাদ করে ক্যাবিনেট থেকে বেরিয়ে গেলাম কারণ অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষরা পাচ্ছে? বলেননি তো। এখন কি রং বদলে সৎ সাজছেন? মনে রাখবেন আপনি কিন্তু বলেছেন যে আমি একমাত্র নারদার টাকা ছাড়া কোনো টাকা চুরি করিনি, সেটা কিন্তু ফেসবুকে ঘুরছে, মানুষ কিন্তু দেখছে। আপনি এখন সৎ সাজলেই সৎ হবেন না। এই যে 3 মাসের মধ্যে আমরা দেখলাম প্রথম বুলডোজার, সেটা থেকে পিছিয়ে এলো সরকার। গুন্ডা দমন আইন, সেটাও খারিজ হয়ে গেল। এই একের পর এক ব্যর্থতা সরকারের, এত তাড়াতাড়ি মনোভঙ্গ হয়েছে, কি বলবেন? ওর জন্য শুনলাম শুভেন্দু অধিকারী নাকি বলেছেন সামনের বছর পরীক্ষায় আসবেন, কারণ এবারে পরীক্ষা ফেল করে গেছেন। ক্লাস 8-এ দুবার, একটা মানুষ ফেল করলে দুবার করে পরীক্ষা দেয়, এই পরীক্ষায় শুভেন্দু অধিকারী ফেল। সামনের বছর আবার পরীক্ষায় আসবেন যদি পাস করতে পারেন। দেখুন এই সরকার তো বলে শুধু ভুল করছে, শুধু বলেছিল শুভেন্দু অধিকারী না, বলেছিল আমাদের দলের যারা বিধায়ক সবাইকে বলবো ছুটে গিয়ে বুলডোজার বিরুদ্ধে আটকাও। তাদের বলে অনেকে কিন্তু পুনরায় নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এইভাবে কেউ বুক চিতিয়ে দাঁড়াচ্ছে না, তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মজা দেখছেন। কোনো এক বিধায়ক বলেছিল আপনার ঘরটা খারাপ, আমি ক্ষমতায় আসার পর দিনই ঘরটা সাজিয়ে দেবো, ক্ষমতা আসার পর দিনই ঘরটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আসলে মানে ওনারা বলতে চেয়েছিল আমরা হচ্ছে ভারতীয় বুলডোজার পার্টি, ভারতীয় বুলডোজার পার্টি। এ অনেক পার্টি, প্রচুর নাম, ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় বুলডোজার পার্টি, শুধু বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আর মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার ভয় পাচ্ছে বলেই কিন্তু দেখুন প্রথমত গুন্ডা দমন আইন নিয়ে মিথ্যা কথা বলেছে, গুন্ডা দমন আইনটা পাসই হয়নি। শুভেন্দু অধিকারী গলার সেরা ফুলিয়ে হাউসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন, বলছেন গুন্ডা দমন আইনে আমি ব্যবস্থা নেব, অথচ গুন্ডা দমন আইনটা মহামান্য রাজ্যপাল সেই ফাইলটা ফিরিয়ে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সই করেননি। তাহলে দেখুন যেখানে মুখ্যমন্ত্রী তিনি হাউসের মানে বলা বিধানসভার স্ট্রাকচার অনুযায়ী বিধানসভার লিডার হচ্ছে মুখ্যমন্ত্রী, একজন লিডার বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, তাহলে সেই রাজ্যে তার সরকার কীভাবে চলবে আপনারা বুঝে নিন। এই যে বিধানসভায় দাঁড়িয়ে বলছে, আবার দেখতে পাচ্ছি নবান্ন বললো যে মসজিদেতে মাইক খোলা হচ্ছে, মন্দিরেতেও খোলা হচ্ছে, কিন্তু হাইকোর্টে তাদের যারা আইনজীবী আছে তারা বলতে পারছে না যে এ ধরনের কোনো নির্দেশ ছিল না। নেই তো নির্দেশ তো দেখুন মন্দিরে হোক, মন্দিরে 1904টে মন্দিরে মাইক খোলা হয়েছে, 4235 মসজিদে মাইক খোলা হয়েছে। কোনো মন্দির, কোনো মসজিদের কোনো মৌলবী বা কোনো পুরোহিত সরকারের কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ নাকি গিয়ে বলেছে যে আপনাদের মাইক খুলতে হবে, পুলিশ নাকি গিয়ে বলেছে আপনাদের মন্দির মসজিদের নামাজ বাইজ করা যাবে না। মানে আমি তো জানি রাজ্য সরকার কোনো কাগজ দিলে নোটিফিকেশন দিতে হয়, তার মেমো নম্বর থাকে, তাদের মুখ্য সচিবের সই থাকে। এখন এই রাজ্যে যদি এখন মেমো নম্বর ছাড়া, মুখ্য সচিবের সই ছাড়া, কাগজ ছাড়া ভ্যানিশে মানে আব্বুলিশের মতো অর্ডার বেরোয়, তাহলে তো ভাই এটা সরকারটা আব্বুলিশের সরকার। আজান নিয়ে সমস্যা, কোনোদিন কি বাংলায় এ ধরনের? না, আজান নিয়ে সমস্যা নেই, ভুল করছেন। আজান নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে একটা কমিউনিটিকে নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে আমরা তো মুসলিমদের ভোট পাইনি, তার জন্য ভাববো কেন? এটা মুখ্যমন্ত্রী বলা সাজে, তিনি তো সংবিধানের শপথ করে এসেছেন, যদিও বিজেপি সংবিধানটা মানে না। একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে এসছেন, সংবিধানের শপথ নিয়ে বলেছেন আমি সবার মুখ্যমন্ত্রী থাকা মুখ্যমন্ত্রী বলতে পারেন কোনো বিশেষ কমিউনিটির ভোট আমার দরকার নেই, কোনো বিশেষ কমিউনিটির জন্য কিছু করবো না। এটাই তো সবচেয়ে বড় সংবিধান বিরোধী কথা। আমি তো বলবো এটা সবচেয়ে বড় দেশ বিরোধী কথা। বিজেপি দেশ বিরোধী কথা বলে, কিন্তু কংগ্রেস পার্টি অফিসে বন্দে মাতরমের 4টে লাইনের বাইরের লাইন না গেলে দেশ বিরোধী বলা হয়। এটা ইতিহাস জানে না, ভূগোল জানে না, বাংলা জানে না, সাহিত্য জানে না। আসলে বিজেপি হচ্ছে গণ্ডমূর্খের দল বলে এক গণ্ডমূর্খ অমিত মালব্যকে দল তাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা মাথায় রাখবেন। 2029-এ কেন্দ্রের বিজেপি, আমি বলবো না, আমি কংগ্রেস লোক বলবো ভবিষ্যৎ ভালো। রাস্তায় যান, দেখুন জেনজিরা কীভাবে রাস্তায় নামছে বিজেপির বিরুদ্ধে, কী করে সাধারণ মানুষ রাস্তায় নামছে, কেমন গরিব মানুষ রাস্তায় নামছে। মানুষ বুঝে গেছে এই সরকার যত থাকবে ভারতবর্ষের অস্তিত্ব সংকট হবে, ভারতবর্ষের বুকে কোনো মধ্যবিত্ত, কোনো নিম্ন মধ্যবিত্ত টিকে থাকতে পারবে না, কারণ এই সরকারটা হচ্ছে আদানি আম্বানিদের তারা পরিচালিত, তাদের চাকরদের হওয়া সরকার। এই সরকার হয়তো আপনি নরেন্দ্র মোদীকে ভোটে জিতিয়েছি, কিন্তু মনে রাখবেন নরেন্দ্র মোদী কিন্তু আপনার প্রধানমন্ত্রী নন। নরেন্দ্র মোদী সার্ভেন্ট অফ মুকেশ আম্বানি, সার্ভেন্ট অফ গৌতম আদানি। এরা গৌতম আদানি আর মুকেশ আম্বানির সার্ভেন্টের সরকারকে দেশের মানুষ রাখবে কিনা সেটা দেশের মানুষ ঠিক করবে। তা আমরা দৃঢ়তায় আছি, 29-এ বিজেপি ভ্যানিশ, কোনো ভ্যানিশ কুমার বিজেপিকে বাঁচাতে পারবে না।